স্ক্রিন দেখা যাচ্ছে তো না দাদা? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, ওকে, সমস্যা নেই, থ্যাংক শুরু ইউ, করেন। থ্যাংক ইউ। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি একাডেমি এই এসডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে। আমরা যথারীতি এখন অর্গানন থেকে কথা বলবো। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা আজ অর্গাননের 152 নম্বর অ্যাফোরিজম থেকে 155 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আলোচনা করতে চলেছি। আর ইতিপূর্বে আমরা অর্গাননের 51, 50, 49, 48 এগুলো বিস্তারিত আলোচিত হয়েছে। তো আমি সবসময় যেটা বলি, আমাদের অর্গাননের যে অ্যাফোরিজম গুলো সেগুলোর একটার সাথে একটা ধারাবাহিকতা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে 152 নম্বর অ্যাফোরিজম থেকে শুরু করব। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ অ্যাফোরিজম আলোচনা করতে যাচ্ছি, কারণ এগুলো আমাদের চিকিৎসা জীবনে এবং আমাদের মানে প্র্যাকটিক্যাল ব্যবহারিক জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে তথ্যগুলো, যে নির্দেশনাগুলো স্যার হ্যানিম্যান দিয়ে গেছেন আমাদের, সেটা আমাদের বাস্তবায়নের উপর আমাদের কিভাবে আমরা এটাকে গ্রহণ করছি, কিভাবে আমরা এটাকে প্রয়োগ করতে পারছি, এইটার পরে আমাদের সফলতা অনেকাংশেই নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আমরা মানে আজ আমাদের আলোচনাটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা সব থেকে বড় যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি যখন আমরা কোনো পেশেন্ট ডিল করি, তখন একটা পেশেন্ট দেখা যায় যে তার অনেকগুলো সিমটম নিয়ে এসে আসে। তো এই সিমটম গুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব, এই সিমটম গুলো থেকে আমরা কিভাবে মূল সিমটম গ্রহণ করব, এই সংক্রান্ত নির্দেশনা অ্যাকচুয়ালি স্যার আমাদেরকে দিয়েছেন। কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে একটা পেশেন্ট যখন তার সকল কষ্টের কথা বলছে, আমাদেরকে কিন্তু স্যার পূর্ববর্তী অ্যাফোরিজম গুলোতে বিভিন্ন জায়গায় এই নির্দেশনা দিয়েছেন যে আমরা অবশ্যই আমাদের পেশেন্টের সকল মনের কথাগুলো মন দিয়ে শুনবো এবং সেগুলো নোট ডাউন করব। কিন্তু সকল লক্ষণগুলোকে কি আমরা আমলে নিয়ে আসবো বা মূল্যায়ন করব? না। সেই ক্ষেত্রে কিন্তু কিভাবে এত একটা পেশেন্টের 20টা, 30টা, 40টা বিভিন্ন ধরনের সিমটম থাকতে পারে, বিভিন্ন লক্ষণ থাকতে পারে, তাহলে এত লক্ষণ থেকে আমরা কিভাবে মূল জিস্ট মেডিসিনে পৌঁছানোর জন্য সহায়ক হিসেবে কোন লক্ষণগুলো আমরা গ্রহণ করব, সেই বিষয়ে নির্দেশনাটা আমরা আলোচনার মাধ্যমে পেতে চলেছি। তা আসুন আমরা আমাদের আলোচনাটা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করি। সেই ক্ষেত্রে আমরা শুরু করতে যাচ্ছি 152 নম্বর অ্যাফোরিজম থেকে। যে অ্যাফোরিজমে আমরা আসলে কি পাচ্ছি, আমরা এই অ্যাফোরিজম টার মধ্যে আমরা আসলে মানে আলোচ্য বিষয়টা কি, সেই ক্ষেত্রে আমি এখানে যেটা দিয়েছি যে তীব্রতর পীড়ায় লক্ষণ সমূহ সুস্পষ্ট ভাবে প্রকাশ পায় এবং বিশিষ্ট লক্ষণ পাওয়া গেলে সদৃশ্য ঔষধ নির্বাচনও সহজ হয়। অর্থাৎ যখন আমাদের কাছে কোন একটা ডিজিজ বা কোন একটা পেশেন্ট আমাদের কাছে আসতেছে, কিভাবে তার সেখানে দেখা যাচ্ছে অনেক ধরনের লক্ষণ সে কিন্তু প্রডিউস করছে, সেখানে কিন্তু অনেক ধরনের লক্ষণ আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু তার ভিতর থেকে আমরা এই যে বিশিষ্ট লক্ষণ পাওয়া যদি যায়, এই যে কথাটা বলা হচ্ছে, বা সুস্পষ্ট যে কোনো মেডিসিনকে নির্দেশ করে এমন যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায়। এবং আমরা কিভাবে করে সেই জিনিসগুলো মূল্যায়ন করব বা কিভাবে আমরা এটাকে শনাক্ত করব, তার কিছু নির্দেশনা আমাদের এই অ্যাফোরিজম গুলোর মাধ্যমে আমরা জানতে চলেছি। তো আসুন আমরা একটু অ্যাফোরিজমটা পড়ে ফেলি, তাহলে আমাদের পরবর্তী ব্যাখ্যা করতে আরো সহজ হবে। তো স্যার এখানে দেখুন কি বলছেন। স্যার বলছেন, দ্য ওর্স অফ দ্য অ্যাকুইট ডিজিজ ইজ, মানে অচির রোগ, মানে ওর্স অফ অ্যাকুইট ডিজিজ মানে কি, মানে সম্প্রতি যে রোগটা হয়েছে সেইটা। এবং মানে ওর্স বলতে বোঝানো হচ্ছে যে মানে খুবই খারাপ অবস্থা এমন, যে যদি মানে দ্য ওর্স অফ দ্য অ্যাকুইট ডিজিজ, অর্থাৎ মানে অ্যাকুইট মানে সম্প্রতি রোগ, সাম্প্রতিক রোগ বা যেটা তরুণ রোগ, তরুণ রোগের সবচেয়ে খারাপ হয় অফ সো মাচ দ্য মোর নিউমেরাস এন্ড স্ট্রাইকিং সিমটম ইজ ইট জেনারেলি কম্পোজড। অর্থাৎ এই এই ক্ষেত্রে কি হয়, এবং এখানে অনেক বেশি সংখ্যক, মানে মোর নিউমেরাস, তুলনামূলকভাবে অধিক সংখ্যক কি হয়, অধিক সংখ্যক এবং স্ট্রাইকিং সিমটম, এবং স্ট্রাইকিং মানে আকর্ষণীয়, আকর্ষণীয় লক্ষণ গুলো এখানে কিন্তু কম্পোস্ট মানে কি, এটা কিন্তু প্রডিউস হয় বা এখানে সেই জিনিসগুলো দিয়ে তৈরি হয় এই অ্যাকুইড ডিজিজটা। বাট উইথ সো মাচ দ্য মোর সার্টেনলি মে এ সুইটেবল রেমেডি ফর ইট বি ফাউন্ড। বাট কিন্তু উইথ সো মাচ দ্য মোর সার্টেনলি
মে এ সুইটেবল রেমেডি ফর ইট বি ফাউন্ড, কিন্তু এর মধ্যে থেকে একটা নিশ্চিত রূপে একটা লক্ষণ পাওয়া যাবে ইফ, কিভাবে, যদি দেয়ার বি এ সাফিসিয়েন্ট নাম্বার অফ রেমেডিজ, সাফিসিয়েন্ট নাম্বার অফ মেডিসিন নোজ, অর্থাৎ যদি আমাদের পর্যাপ্ত সংখ্যক ওষুধের সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে সেখান থেকে একটা উপযুক্ত ওষুধ আমরা কিন্তু পেতে পারি। With respect to the positive action, to choose from, অর্থাৎ এই যে মানে পজিটিভ অ্যাকশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে ওই সমস্ত ওষুধ যেগুলো আসলে পরীক্ষিত হয়েছে বা যেগুলোর আমাদের ক্রিয়াটা আরোগ্যকারী ক্রিয়া, যেটা মানে পজিটিভ যে অ্যাকশন আছে, সেখান থেকে আমরা এটাকে কিন্তু পছন্দ করতে পারি। অ্যামং অ্যামং দ্য লিস্ট অফ দ্য সিমটম, কিসের মধ্য থেকে, এমন মানে মধ্য থেকে, কিসের থেকে, দ্য লিস্ট অফ সিমটম, অর্থাৎ মানে লক্ষণের তালিকা থেকে, কিসের লক্ষণের, অফ দ্য মেনি মেডিসিন, অনেক ওষুধের লক্ষণের তালিকা থেকে, ইট উইল নট বি ডিফিকাল্ট, এটা খুব একটা বেশি কঠিন হবে না, টু ফাইন্ড মানে নির্ণয় করতে বা খুঁজে পেতে, ওয়ান ফ্রম দোজ সেপারেট ডিজিজ এলিমেন্ট অ্যান্ড এন্টিটাইপ অফ দ্য কিউরেটিভ আর্টিফিশিয়াল ডিজিজ, অর্থাৎ এই সব থেকে সদৃশ্যপূর্ণ যে মানে রোগটা, তার সাথে সবথেকে সাদৃশ্যপূর্ণ কোনো ওষুধকে খুঁজে পেতে খুব একটা কঠিন হবে না। ভেরি লাইক দ্য টোটালিটি অফ দ্য সিমটম অফ দ্য ন্যাচারাল ডিজিজ, ভেরি লাইক দ্য টোটালিটি অফ দ্য সিমটমস অফ দ্য ন্যাচারাল ডিজিজ, অর্থাৎ যেগুলো কিনা এই প্রাকৃতিক রোগের সব থেকে প্রাকৃতিক রোগের যে সমস্ত লক্ষণ সমষ্টি, সেটা মে বি কনস্ট্রাক্টেড, যেটা এখানে গঠিত হয়েছে, অ্যান্ড সাস এ মেডিসিন ইজ দ্য ডিজায়ার রেমেডি, অর্থাৎ ওইটাই হচ্ছে আমাদের সব থেকে প্রত্যাশিত ঔষধ। কোনটা, যেটা আসলে আমাদের প্রাকৃতিক রোগের সাথে সব থেকে সাদৃশ্যপূর্ণ যে ওষুধটা আমরা এখান থেকে পাবো, সেটাই হচ্ছে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ বা আমাদের প্রত্যাশিত ওষুধ। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমরা আগেও জানি। কি জানি? যে আমাদের যে ওষুধগুলো আমরা প্রয়োগ করেছি, প্রয়োগ করে আমরা কিভাবে আমরা ওষুধটা প্রয়োগ করব, সব থেকে সাদৃশ্যপূর্ণ যে ওষুধটা আছে সেটাকেই আমরা নির্ণয় করব কিভাবে, রোগীর কাছ থেকে বিভিন্ন লক্ষণ সংগ্রহ করার মাধ্যমে। কিন্তু এখানে এসে আবার ওই একই কথাটা বলছেন, আসলে কি শুধু একই কথাটা বলছেন? হ্যাঁ, একই কথা বলছেন, কিন্তু এখানে আরো কতগুলো ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিকও কিন্তু স্যার এখানে বলছেন। কি বলছেন? যে একটা অ্যাকুইট ডিজিজে, একটা তরুণ রোগে কি হয়, অনেক ধরনের লক্ষণ থাকে, অনেক অপেক্ষাকৃত অধিক সংখ্যক লক্ষণ কিন্তু সে দেয়, এটা স্যার বলছেন। আচ্ছা, পাশাপাশি কি বলছেন, এখান থেকে স্ট্রাইকিং সিমটম কিন্তু মানে যেগুলো এর ভিতরে খুব খুব বেশি এগুলো মানে স্পষ্ট থাকে, স্ট্রাইকিং মানে এগুলো খুব মানে পরিস্ফুটিত থাকে আপনার মানে খুঁজে পেতে, যেমন আপনার ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কোনো লক্ষণকে খুঁজে পেতে, আবিষ্কার করতে অনেক বেশি কিন্তু বেগ পেতে হয়, বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার সেরকম কোনো সমস্যা বা জটিলতা কিন্তু সৃষ্টি হয় না। এবং কি বলা হচ্ছে যে আপনার বলা হচ্ছে যে মানে এই তরুণ ব্যাধিতে যত বেশি আপনার মানে যত বেশি এই ধরনের ব্যাধিগুলো তীব্রতর হয়, তত বেশি কিন্তু তার উপসর্গ সৃষ্টি হয় এবং সেখান থেকে খুব স্পষ্ট ভাবে তার লক্ষণগুলো কিন্তু ফুটে ওঠে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যদি পর্যাপ্ত সংখ্যক আমাদের ওষুধ যদি আমাদের জানা থাকে, আমাদের যদি হাতে থাকে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে তার সাথে সাদৃশ্যপূর্ণ সব থেকে যে ওষুধটা সেটা কিন্তু আমরা নির্বাচন করে নিতে পারি। তো সেই জন্য এখানে মোট কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে কি, যে আমাদের তরুণ রোগ, তার কতগুলো তার অধিক সংখ্যক লক্ষণ থাকে, এটা আমাদের একটা ধারণা পেলাম। পাশাপাশি কি সেও কতগুলো কিন্তু বৈশিষ্ট্য সূচক বা মানে আকর্ষণীয় বা তাকে তাকে নির্বাচন করা যায়, মানে স্বতন্ত্র করা যায় মেডিসিনকে, সেরকম কতগুলো লক্ষণ কিন্তু সে দিবে। আবার কি এটা যত বেশি আপনার তীব্রতর হয়, তত বেশি কিন্তু এখান থেকে লক্ষণ প্রডিউস হয়ে থাকে। আবার পাশাপাশি আমরা সেই সমস্ত লক্ষণগুলো থেকে আমাদের যে ওষুধ ভান্ডার আছে, সেখান থেকে কিন্তু আমরা খুব বেশি সহজে এখান থেকে কিন্তু আমরা নিতে পারি ওর সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো এইটা ছিল আসলে মূলত এই মানে অ্যাফোরিজমটার একটা মূল কথা বা মূল বার্তা, যেটা কিনা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং আমাদের চিকিৎসা জীবনে এটাকে কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে হবে। একটা জিনিস বলে রাখা ভালো, যে আমরা প্রত্যেকেই জানি যে অ্যাকুইড ডিজিজ অনেক সময় অত্যন্ত ভয়াবহ হয়, এবং সেই ভয়াবহতা এমনই হয়, হয় সে কিছুক্ষণের মধ্যে বা অতি দ্রুত সে নিজে শেষ হয়ে যায়, মানে রোগটি ওই অ্যাকুইড ডিজিজটি হঠাৎ নিজে এসে নিজেই শেষ হয়ে যায়, অথবা সে কিন্তু পেশেন্টকে শেষ করে যায়। ফলে আমাদের কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে চিকিৎসা জীবনে, যে আমার কাছে যে পেশেন্টটা এসেছে তার
আহ যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, এটা কোন ধরে প্রকাশ পাচ্ছে, কখন থেকে সে অসুস্থ হচ্ছে, কি কি তার সিমটম পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের শোনার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা আসলে অ্যাকুইড ডিজিজ, নাকি এটা কোনো ক্রনিক ডিজিজ, নাকি এটা কোনো অ্যাকুইড ক্রনিক ডিজিজের অ্যাকুইড উচ্ছ্বাস। এই সমস্ত হাজারো রকম অ্যানালাইসিস কিন্তু এখানে করে তারপরে কিন্তু আমাদের এই স্বতন্ত্রতা নির্ণয়ের মাধ্যমে আমাদের সঠিক ওষুধটা নির্বাচন করা প্রয়োজন, এবং সেখান থেকে রোগীকে কিন্তু আরোগ্যের পথে আমরা ধাবিত করতে পারি। আসেন 153 নম্বর অ্যাফোরিজম, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা অ্যাফোরিজম। কারণ এই অ্যাফোরিজমে আমরা যারা অন্তত হোমিওপ্যাথি স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছি, বা হোমিওপ্যাথিকে একটু ভালোবাসি বা এটা নিয়ে একটু চর্চা করি, তারা আমরা প্রায় শুনে থাকি, আমাদের শিক্ষকদের কাছে শুনে থাকি, বা নিজেও আমাদের ব্যক্তি জীবনে পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেক সময় পেয়েছি কি যে মানে কতগুলো কথা রয়েছে হোমিওপ্যাথিতে। যেমন আপনার স্ট্রাইকিং, তারপর আপনার পিকুলিয়ার, তারপর আপনার দেখা যাচ্ছে যে কি বলা হয় যে সিঙ্গেল, হ্যাঁ, আনকমন। এই যে ওয়ার্ড গুলো, এগুলো কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? সিমটমের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্থাৎ সিমটমের কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা 153 নম্বর অ্যাফোরিজমের মাধ্যমে জানতে চলেছি, এবং এখান থেকে আমাদের চিকিৎসা জীবনে সহায়ক এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কিন্তু এখানে মানে আজকে আমরা কিন্তু আলোচনা করতে যাচ্ছি। কারণ আমরা এই যে কষ্টগুলো করি, কখন কষ্ট করি? যখন কোনো রোগীকে আরোগ্য করার চেষ্টা আমরা করি, তখন কিন্তু অনেক কষ্ট করে একটা রোগী লিপি প্রস্তুত করি। কিন্তু সেই রোগী লিপি এত পরিশ্রমের একটা কাজ, এই কাজটা সার্থক করে তুলতে গেলে আমাদের মূল লক্ষ্য রাখতে হবে হাজার হাজার লক্ষণ না নিয়ে, বা হাজার হাজার লক্ষণ আমরা জানবো, রোগী যা বলবে তার সব কথা মন দিয়ে শুনবো, কিন্তু তার ভিতর থেকে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা যেন কোনো স্বতন্ত্রতা নির্ণয় করতে পারি। এই স্বতন্ত্রতা কার? একদিকে যেমন রোগের, অর্থাৎ যে রোগী এসেছে তার রোগের যে লক্ষণ, তার স্বতন্ত্রতা, পাশাপাশি ওই স্বতন্ত্রতা আসলে কেন নির্ণয় করব? কারণ অনুরূপ স্বতন্ত্রতা আমাদের কোন মেডিসিনে আছে সেটার সাথে আমরা তখন অনুসন্ধান করব, ক্রস চেক করব। ক্রস চেকের মাধ্যমে সেই ওষুধটি আমরা যদি সঠিকভাবে আমাদের নির্বাচিত হয়ে থাকে, তখন আমরা সেটা প্রয়োগ করব। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ অন্যান্য যত লক্ষণই থাকুক না কেন, যদি কিনা তার রোগীর শরীরে এই ধরনের লক্ষণ পাওয়া যায় যেটা কিনা আনকমন, স্ট্রাইকিং বা পিকুলিয়ার, বা এই যে শব্দগুলো ব্যবহার করা হয় খুবই কাছাকাছি সমর্থক টাইপের শব্দ, কিন্তু এগুলা মানে আপনার একটা থেকে একটাকে আলাদা করতে পারাটা বেশ একটা জটিল কাজ। তো আমরা মোটামুটি এটা সবগুলো নিয়ে আলোচনা করবো। তো অ্যাকচুয়ালি এই অ্যাফোরিজমে এসে স্যার আমাদেরকে সেই ধারণাটা দিচ্ছেন, এই যে লক্ষণ সমূহের যে এই বিশিষ্টতা বা বিভিন্ন ধরনের যে লক্ষণ, যে এবং এইগুলোর গুরুত্ব সম্পর্কে স্যার আসলে এই অ্যাফোরিজমে আমাদেরকে ধারণা দিয়ে চেষ্টা করেছেন। সেজন্য আমি এখানে লিখেছি যে ঔষধের নির্বাচনের জন্য অধিকতর সুস্পষ্ট, একক, অনন্য এবং অদ্ভুত লক্ষণের প্রতি মনোযোগ দিতে হবে। অর্থাৎ আমাদেরকে এই সুস্পষ্ট, একক, অনন্য, ওই যে বললাম সিঙ্গেল, হ্যাঁ, অনন্য, অদ্ভুত লক্ষণের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। কারণ এই লক্ষণগুলো অন্যান্য সাধারণ অনেক লক্ষণের উপরে ওভাররুল করে, অর্থাৎ ওই সমস্ত লক্ষণগুলোকে খণ্ডন করতে পারে। যদি আপনি কোনো রোগীর মধ্যে একদম একক একটা লক্ষণ পান, বিশিষ্ট কোনো লক্ষণ পান, আপনি চোখ বন্ধ করে ওষুধটা দিবেন, দেখবেন যে আপনার পেশেন্ট যে সমস্যা নিয়ে এসেছিল তার অনেকাংশে সে কিওর হয়ে গেছে। আবার কিছু সময় যে বাধা পাবে, কারণ সেটা আমরা জানি মায়াজমাটিক কিছু বাধা তো থাকেই, সেগুলো পরবর্তীতে আমরা দূর করতে, বাট ওষুধ নির্বাচনটা আপনার কিন্তু তখন যথাযথ হবে। আসুন আমরা অ্যাফোরিজমটা একটু পড়ি, তাহলে আমাদের পরবর্তী ব্যাখ্যাগুলো করতে আরো অনেক সুবিধা হবে। কি বলছেন? ইন দিস সার্চ, মানে এই অনুসন্ধানের জন্য, মানে এই অনুসন্ধানে কি ফর এ হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমেডি। এখানে হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমেডি বলতে অ্যাকচুয়ালি আমাদের হোমিও ওষুধকে বোঝানো হচ্ছে, বাট হোমিওপ্যাথিক বলতে এখানে আসলে সদৃশ্যপূর্ণ, সদৃশ্য ঔষধ এটা বোঝানো হচ্ছে। কেমন? তার মানে কি বলা হচ্ছে? ইন দিস সার্চ, এই অনুসন্ধানে ফর এ হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমেডি, একটা মানে সদৃশ্যপূর্ণ নির্দিষ্ট ওষুধের জন্য, দ্যাট ইজ টু সে, অর্থাৎ ইন দিস কম্পারিজন, অর্থাৎ এই তুলনাতে, কি তুলনা? অফ দা কালেকটিভ সিমটম, সামগ্রিক লক্ষণ, সামগ্রিক লক্ষণ কার? অফ দা ন্যাচারাল ডিজিজ, মানে প্রাকৃতিক রোগের, উইথ দা লিস্ট, কার সাথে তুলনা? এই যে কম্পারিজনটা করা হবে কার সাথে? উইথ দ্য লিস্ট অফ দ্য সিমটম, অর্থাৎ লক্ষণের তালিকার সাথে। কার? কোন লক্ষণের তালিকার সাথে? অফ নোন মেডিসিন, পরিচিত ওষুধের যে লক্ষণের তালিকা আছে তার সাথে আমাদের এই
আপনার যে ডিজিজ তার সামগ্রিক অর্থাৎ প্রাকৃতিক যে ডিজিজটা আছে তার সামগ্রিক লক্ষণের তুলনা করতে হবে ইন অর্ডার কেন টু ফাইন্ড মানে অনুসন্ধান করতে এবং দিস অ্যান্ড আর্টিফিশিয়াল মরবিক এজেন্ট অর্থাৎ এরকম কৃত্রিম রোগ উৎপাদন করতে পারে এরকম একটা আর্টিফিশিয়াল কৃত্রিম যে অসুস্থতাজনিত এজেন্ট বলি বা শক্তি সেটাকে কেন করসপন্ডিং বাই সিমিলারিটি অফ টু দ্য ডিজিজ অর্থাৎ টু বি কিওর্ড অর্থাৎ এই এজেন্টটা কি করসপন্ডিং মানে সাদৃশ্যপূর্ণ বাই দ্য সিমিলারিটি টু দ্য ডিজিজ ওই রোগের সাথে সাদৃশ্যপূর্ণ যেটা কিনা টু বি কিওর্ড যেটা কিনা আরোগ্য করতে হবে মানে সোজা কথা এখানে খুব সহজ ভাষায় যদি আমরা বলি প্রথম লাইনে স্যার যেটা বলছেন যে আমাদেরকে মানে প্রাকৃতিক রোগকে আরোগ্য করার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে ওই প্রাকৃতিক রোগের সমস্ত লক্ষণ সমষ্টির সাথে আমাদের ওই ধরনের লক্ষণ উৎপাদন করতে পারে এমন যে সমস্ত ওষুধের লক্ষণের তালিকা আছে সেটার সাথে তুলনা করতে হবে সোজা বাংলায় কথা আচ্ছা এরপরে কি বলছেন বলছেন দেখেন এখান থেকে শুরু দ্য মোর স্ট্রাইকিং মানে অধিকতর আকর্ষণীয় সিঙ্গুলার একক আনকমন মানে যেটা অসাধারণ এন্ড পিকুলিয়ার মানে আপনার খুবই বৈশিষ্ট্য সূচক এই ধরনের মানে ভিতরে আবার ক্যারেক্টারিস্টিক বলছে মানে চরিত্রগত বা আপনার চারিত্রিক লক্ষণ সাইন এন্ড সিমটম চিহ্ন এবং আপনার লক্ষণ অফ দ্য কেস অফ ডিজিজ আর চিপলি মানে এই যে কেস যেটাকে আপনি আরোগ্য করতে চাচ্ছেন তার কি কি বৈশিষ্ট্য কথা বলেছেন প্রথমে বলেছেন স্ট্রাইকিং মানে অধিকতর মোর স্ট্রাইকিং অর্থাৎ অধিকতর আকর্ষণীয় অধিকতর একক অধিকতর মানে অসাধারণ এবং অধিকতর বৈশিষ্ট্যপূর্ণ যে সমস্ত চিহ্ন এবং লক্ষণ এখানে কিন্তু আমাদের 109 নম্বর ফুটনোট আছে সেটা আমরা পরে আলোচনা করব অফ দ্য কেস কিসের এগুলো কিসের অফ দ্য কেস অফ দ্য ডিজিজ ওই রোগের সেগুলো কি আর সিম্পলি এন্ড মোস্ট সোললি টু বি কিপ ইন ভিউ অর্থাৎ সেগুলোর প্রতি আমাদেরকে কিন্তু দৃষ্টি রাখতে হবে ফর ইট ইজ মোর পার্টিকুলারলি দিস দ্যাট দে আর ভেরি সিমিলার once in the list of symptoms of the selected medicine must be correspond to অর্থাৎ এই যে আমরা সেগুলোর প্রতি দৃষ্টি রাখবো কেন যে আমাদের যে লক্ষণ সমষ্টি ওষুধের রয়েছে তার সাথে এটাকে আপনার তুলনা করার জন্য বা তার সাথে আমাদের মানে সাদৃশ্যতা নির্ণয়ের জন্য ইন অর্ডার টু কেন কনস্টিটিউট মানে অধিষ্ঠিত করা বা প্রয়োগ করা ইট দ্য মোস্ট সুইটেবল অফ ফর ইফেক্টিং দ্য কিওর অর্থাৎ আরোগ্যকে ত্বরান্বিত করতে বা প্রভাবিত করতে বা আরোগ্যকে মানে আরোগ্য করার জন্য সব থেকে উপযুক্ত ওষুধ প্রয়োগের লক্ষ্যে আমরা কিন্তু এই কাজটা করব অর্থাৎ এখানে স্যার যেটা বলছেন যে আমাদেরকে যখন এই ধরনের কোনো পেশেন্ট আসবে আমাদের সব ক্ষেত্রে যে পেশেন্টই আসুক আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে 153 নম্বর অ্যাফোরিজমের এই কয়েকটা কথা যদি আপনি এটাতে যথেষ্ট পরিমাণে দক্ষ হন বা আপনি যথেষ্ট পরিমাণে এক্সপার্ট হন তাহলে মনে করবেন আপনি চিকিৎসক হিসেবে অনেকখানি আগায় গেছেন কারণ এই কাজটা খুবই সুচারুরূপে করতে হয় এবং সেই ক্ষেত্রে পেশেন্টের কাছে আপনাকে পৌঁছাতে হবে প্রশ্নের মাধ্যমে যদি পেশেন্ট নিজ থেকে তথ্য দিয়ে দেয় তাহলে তো ভালোই যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কৌশলে এই জিনিসগুলো বের করে নেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনার অনেক লক্ষণের মধ্যে থেকে যেন এমন কোন একটা লক্ষণ থাকে যে লক্ষণটা কিনা লিড করতে পারে অন্যান্য সকল লক্ষণকে অর্থাৎ ওই লক্ষণটা দ্বারা তার টোটাল রোগের দৃশ্যটা ফুটে উঠবে একদিকে যেমন অনুরূপ ভাবে ওইটা সরাসরি কোন একটা মেডিসিনকে নির্দেশ করার সুযোগ আপনি এখান থেকে পাবেন আচ্ছা পরবর্তীতে স্যার কি বলছেন দ্য মোর জেনারেল অর্থাৎ অধিকতর সাধারণ এন্ড আনডিফাইন্ড মানে অনির্দিষ্ট সিমটম কি কি যেমন লস অফ অ্যাপিটাইট অর্থাৎ খাবারে অরুচি আপনার হেডেক মাথা ব্যথা ডেলিবিলিটি অর্থাৎ দুর্বলতা রেস্টলেস স্লিপ আপনার যেগুলো মানে রেস্টলেস মানে কি যেটা আপনার অস্থির ঘুম বা অস্থির ঘুম তো না এটা আবেদনিক অর্থ অস্থির ঘুম বাট যে ঘুমটা আপনার মানে বিঘ্নিত হয় আর কি এরকম কিছু ডিসকমফোর্ট অস্বস্তি এন্ড সো ফোর্থ এবং আরো অনেক কিছু ডিমান্ড বাট লিটিল অ্যাটেনশন when that vague and indefinite character অর্থাৎ এই যে সাধারণ লক্ষণগুলোই অপেক্ষাকৃত সাধারণ এবং মানে অসম্পূর্ণ বা অনির্দিষ্ট যে লক্ষণগুলো যেগুলো কিনা এগুলোকে আমরা কি করতে হবে এগুলো মানে দরকার কিন্তু এগুলোকে অপেক্ষাকৃত
মানে যেগুলো খুব বেশি চরিত্র গঠন করতে পারছে না, সেগুলোকে আমরা কি করতে হবে, মানে এই যে লক্ষণগুলো, এগুলো কি হোয়েন অফ দ্যাট ভেগ মানে কি নকল বা অস্পষ্ট, ইনডিফিনাইট ক্যারেক্টার, যখন এগুলো অস্পষ্ট অবস্থায় থাকবে, ইফ দে ক্যান নট বি মোর অ্যাকুরেটলি ডিসক্রাইব, যদি কিনা ইফ দে মানে এই লক্ষণগুলো যেগুলো কিনা আপনার অস্পষ্ট রয়েছে বা সাধারণ লক্ষণগুলো ক্যানট বি মোর অ্যাকুরেটলি ডেসক্রাইব, যথাযথভাবে যেগুলো বর্ণনা করা সম্ভব না হয়, অ্যাজ সিমটম অফ সাচ এ জেনারেল নেচার, যেগুলো কিনা খুব সাধারণ প্রকৃতির, আর অবজার্ভ ইন দ্য অলমোস্ট এভরি ডিজিজ, যে লক্ষণগুলো আবার এগুলো কি এই লক্ষণগুলোই যেগুলো কিনা আপনার খুবই সাধারণ এবং অধিকাংশ ডিজিজের ক্ষেত্রে লক্ষিত হয়, সেগুলো কি করতে হবে, ডিজিজ এন্ড ফ্রম দ্য মোস্ট এভরি ড্রাগ, যেগুলো কিনা অধিকাংশ রোগের ক্ষেত্রেও দেখা যায়, আবার অধিকাংশ ওষুধের ক্ষেত্রেও, ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও যেগুলো দেখা যায়, এগুলো আমাদের আসলে কম গুরুত্ব দিতে হবে, বা এগুলোর দিকে আমাদের মানে দৃষ্টিটা ওই আপনার যেগুলো পিকুলিয়ার, যেগুলো বৈশিষ্ট্যসূচক, তার থেকে এগুলোর দিকে আমাদের কম বেশি দৃষ্টি দিলেই চলবে। সেটাই আসলে স্যার এখানে বলতে যাচ্ছেন। কারণ কি দেখেন, কারণ আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যে ডিজিজ গুলো সাধারণত আক্রান্ত হয়, সেই সমস্ত মানুষ অসুস্থ হলেই ন্যাচারালি কি করে বলেন, আমাদের বডি কিন্তু একটা সংকেত দেয়। কি ধরনের সংকেত দেয়? কমন একটা জিনিস, আপনার খাওয়ার রুচি কিন্তু পড়ে যাবেই। আপনি অসুস্থ হলে খুব কমন একটা জিনিস থেকে খাওয়ার রুচিটা কমে যাওয়া। কারণ অ্যাকচুয়ালি এটা কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে। কারণ আপনি যত কম খাবেন তত আপনার শরীর কিন্তু হিল হওয়ার সুযোগ পাবে। এই জন্য কিন্তু খাওয়ার বা ডায়েটের কিন্তু বিশেষ কতগুলো ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র ডায়েট মেনটেন করে কিন্তু আমরা অনেক সুস্থ থাকতে পারি। যাক, মূল আলোচনায় আসি। সেটা বলা হচ্ছে কি, এইখানকার স্বার্থে যেটা মানে আলোচনার স্বার্থে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আমাদের মূলত এখানে দুইটা জিনিসের তুলনা করছেন স্যার, বা দুইটা জিনিসকে তুলে ধরেছেন। আমাদের তো অনেক ধরনের লক্ষণ আছে, সেই লক্ষণগুলোর মধ্যে থেকে আমরা আসলে কিভাবে করে এলিমিনেট করব গুরুত্বপূর্ণ লক্ষণ, এবং কিভাবে করে এলিমিনেট করে বাদ দিব কম গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা সম্পর্কে স্যার আসলে এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো শব্দ কিন্তু আমাদেরকে জানতে হবে খুব ভালোভাবে। যদি আমরা এই জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি বা পার্থক্যটা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেমন আমি এখানে যেটা বলতে চাচ্ছি, যে আমাদের কয়েকটা শব্দ অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে। এই যে স্ট্রাইকিং শব্দটা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে, আমাদেরকে সিঙ্গুলার বিষয়টা কিন্তু মাথায় আনতে হবে, আনকমন শব্দটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ এবং পিকুলিয়ার, এই ধরনের যে লক্ষণ, এগুলো কি আসলে, এটা কিন্তু আমাদের আলোচনা করা প্রয়োজন, এবং এই জিনিসটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। যখন আমরা এটা জানবো, তখন আমরা বুঝতে পারবো অন্যান্য সকল ব্যাধির ক্ষেত্রে মাথায় ব্যথা, খাওয়ার রুচি পড়ে যাওয়া, ঘুম না আসা, এই কথাগুলো, বা একটা অস্বস্তি হওয়া, একটা অস্থিরতা লাগা, এগুলো কিন্তু খুব কমন। এখন এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে, আমার মনে হয়, কতগুলো উদাহরণের সাহায্যে আমরা এখানে বুঝলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যেটা বলা যায়, যে যে সমস্ত লক্ষণগুলো মানে বিশেষভাবে এই যে বলা হচ্ছে স্ট্রাইকিং মানে আকর্ষণীয় সিমটম, আকর্ষণীয় সিমটম মানে কি, যেগুলো আমাদের আসলে রোগীর মধ্যে মানে চিকিৎসককে আকর্ষণ করতে পারে মানে কি, তার কি অনেক আলো থাকবে, অনেক রূপ চেহারা থাকবে, তা না, মানে ওই লক্ষণটা একটা বিশেষত্ব সে নির্দেশ করবে, সেটা রোগের একটা অদ্ভুত এবং বিস্ময়কর লক্ষণ হিসেবে চিকিৎসকের সামনে আসবে, যে কি ব্যাপার, ঘটনাটা এমন কেন। যেমন হতে পারে যে সাধারণত কি হয়, যখন কোনো জায়গায় জ্বালা করে, যখন কোনো জায়গায় যন্ত্রণা করে, সেখানে কিন্তু মানে সাধারণত কি ঠান্ডা জিনিস দিলে ভালো বা আরাম বোধ লাগার কথা। কিন্তু যদি কোনো পেশেন্ট এসে বলে যে তার এখানে গ্যাংগ্রিন হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্বালা যন্ত্রণা করে, অথচ মজার বিষয়, তার জ্বালা যন্ত্রণা কম হয় যদি গরম পানি দেয়। আরে বাবা, যেখানে আপনার জ্বালা জিনিসটা গরমে আরো বাড়বে, এটা ন্যাচারাল জিনিস, এটা স্বাভাবিক, অথচ এই ক্ষেত্রে ঘটনাটা ঘটছে ভিন্ন, বিপরীত ধর্মী। অর্থাৎ এটা কি একটা আকর্ষণ করার মতন, এই লক্ষণটা কিন্তু আপনাকে দৃষ্টি আকর্ষণ করবে, যে না এটা কেন হচ্ছে, মানে আপনাকে এই সাধারণ লজিকটা কিন্তু আপনার ভেতরে কাজে লাগাতে হবে। যেমন হতে পারে আপনার যখন আপনার প্রচন্ড রকম তাপ থাকে শরীরে, যদি আপনার শরীরে তাপ থাকে, আপনার শরীরে যখন গরম, তখন কিন্তু খুব স্বাভাবিক যে আপনার পিপাসা লাগবে, তখন কিন্তু খুব স্বাভাবিক এটা আপনার পিপাসা লাগবে। অথচ দেখা যাচ্ছে তখন আপনার পিপাসা লাগছে না, যখন আপনার শীত করতেছে তখন আপনার পিপাসা লাগছে। তার মানে কি, এখানে কিন্তু উল্টা। এই যে জিনিসগুলো, এখন আপনি যদি বলেন স্ট্রাইকিং মানে কি, তাহলে উল্টা।
হ্যাঁ, অবশ্যই উল্টা, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আবার নাও হতে পারে। এইটা হচ্ছে আমাদের উপলব্ধিতে বুঝতে হবে, এবং এটা বারবার যখন আপনি স্টাডি করবেন, যখন আপনি বিভিন্ন জিনিসের সাথে সমন্বয় করতে পারবেন, তখন আপনি এই পার্থক্যগুলো নিজের ভিতর থেকে ফিল করতে পারবেন। আসলে সব জিনিস আছে যেগুলো বোঝানোটা কঠিন। এখন ধরুন এই একই স্ট্রাইকিং সিমটম যেটা আমি বললাম, জ্বালার জায়গায় যদি আপনি গরম পানি দেন, এই রোগী যদি এসে বলছে গরম পানি দেন, তার আরাম বোধ হচ্ছে, এটাই কিন্তু আবার সিঙ্গুলারও হতে পারে। কেন সিঙ্গুলার হতে পারে? এটা একটা একক লক্ষণ। এই লক্ষণটা অন্য কোথাও নাই, অন্য কোনো মেডিসিনেও নাই, অথচ এই রোগীতে এসে বলছে। তাহলে এটা কিন্তু একক হতে পারে, বা কি এটা আনকমন না? অবশ্যই এটা আনকমন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই শব্দগুলো কিন্তু খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। আনকমন মানে কি? সাধারণত যেটা হয় না। কমন মানে সাধারণ, আনকমন মানে যেটা অসাধারণ, যেটা সাধারণত হয় না। আবার কি এটা পিকুলিয়ার, একেবারে বৈশিষ্ট্যপূর্ণ, মানে একেবারেই আলাদা, ভিন্ন। মানে এটার সাথে এটা একদম স্বতন্ত্র একটা বৈশিষ্ট্যপূর্ণ হতেই পারে। কিন্তু আমাদেরকে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যে আছে, এই জিনিসগুলোতে কিন্তু আসলে ফিল করতে হবে যে কখন কোন জিনিসটা আমরা নিব। এখন আমাদেরকে দেখা গেল একজন জ্বরের পেশেন্ট আসছে, সে বলছে তার মাথায় ব্যথা করছে, তার হচ্ছে যে কি হচ্ছে, তার মাথায় ব্যথা হচ্ছে, তার পানি পিপাসা পাচ্ছে, তার হচ্ছে যে দেখা যাচ্ছে জ্বর এখন ধরেন 103 বা 4। হ্যাঁ, এই যে সে লক্ষণগুলো নিয়ে আসছে, সে কিছু খেতে পারছে না, তার খাওয়ার রুচি চলে গেছে। এইগুলো দিয়ে আপনি কি কোনো ওষুধ নির্বাচন করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ এই কথাগুলো জ্বরের খুব সাধারণ কথা। আপনাকে এখানে কি করতে হবে? এই জ্বরের সাথে তার আর অন্যান্য কি কি লক্ষণ আছে বৈশিষ্ট্য সূচক, সেটাকে কিন্তু আপনাকে তখন অনুসন্ধান করতে হবে। যদি পেশেন্ট না বলে, আপনাকে অনুসন্ধানের মাধ্যমে ওই জায়গায় পৌঁছতে হবে। যেমন কোন কোন পেশেন্ট আপনি দেখবেন, যদি আপনার কাছে দুইটা জ্বরের পেশেন্ট আছে, একটা জ্বরের পেশেন্ট সে ছটফট করতেছে জ্বর আসায়, সে স্থির থাকতে পারছে না। আর একদম সে একদম ওই যে এসে বসছে চুপটি মেরে, আর সে উঠতেছেই না, তার মানে তার নড়াচড়ায় কষ্ট। এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্য কিন্তু আপনাকে কিন্তু, যদি আপনি নির্ণয় করতে না পারেন, তাহলে কিন্তু আপনি খেয়ে হারাই ফেলবেন, সঠিকভাবে আপনি ঔষধ নির্বাচন করতে পারবেন না। ঠিক আছে? এখন এই মানে এই যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আপনার আমরা বলছি যে অসাধারণ লক্ষণ, বা আপনার কি বলা যায়, এটা আপনার সিঙ্গুলার সিমটম সিমটম যেগুলো আছে, বা আনকমন সিমটম। যেমন সাধারণত কি হয় যে আমাদের যখন দুর্বল লাগে, তখন যদি আমরা ঘুমাই, বা আমরা একটু রেস্ট নিই, বা আমরা একটু শুয়ে থাকি, তাহলে কিন্তু ভালো লাগার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন কিছু কিছু মেডিসিন রয়েছে যেখানে কিনা ঘুমালে তার দুর্বলতা বাড়ে, অর্থাৎ ঘুমে বৃদ্ধি। আছে না আমাদের মেডিসিন? আছে। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিরিয়ডের সমস্যা, কোন কোন আপনি দেখবেন যে অনেক মেডিসিন পাবেন, মানে কিছু কিছু মেডিসিন, অনেক মেডিসিন না, যেখানে কিনা রুগী বলছে আমার পিরিয়ড সবসময় ভোরে শুরু হয়, বা সকালে সব থেকে বেশি ব্লিডিং হয়। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে কিন্তু আমলে নিতে হবে, কারণ এই জায়গাগুলোর ক্ষেত্রটা খুবই কম। ধরে নিন একজন পেশেন্ট আপনার কাছে এসেছেন, কি নিয়ে এসেছেন? তার কষ্ট, তার মনে অনেক কষ্ট। কেন কষ্ট? তার ওয়াইফ হতে পারে, তার বাবা মা হতে পারে, তার কোনো প্রিয়তম ব্যক্তি হতে পারে, যার দ্বারা সে কষ্ট পেয়েছে। বাবা মা মারা যে হতে পারে, প্রেমিকা চলে যেতে পারে, বিভিন্ন ধরনের ঘটনাই ঘটতে পারে। সে তখন হয়তো মানসিকভাবে অত্যন্ত ডিপ্রেসড, অত্যন্ত কষ্টকর একটা অবস্থার মধ্যে আছে। এইটার কারণে, এই যে মানসিকভাবে শক, আঘাত পেয়েছে, এর কারণে তার বিভিন্ন ধরনের কষ্ট তোর লক্ষণ দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে? যেমন ধরুন তার হয়তো হার্টবিট বেড়ে যাচ্ছে, তার থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে, সে কারোর সাথে কথা বলতে পারছে না, সে সবসময় মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে, সে কোনো কিছুতে কোনো প্রাণ পাচ্ছে না। এই যে লক্ষণগুলো যখন আপনি এভাবে চিন্তা করবেন, তখন আপনি দেখবেন যে এই লক্ষণগুলো তো আসলে অনেকগুলো মেডিসিনে আছে। যেমন কি কি হতে পারে? ইগনেশিয়া হতে পারে, হতে পারে ন্যাট্রামিও হতে পারে, হতে পারে পালসাটিলা হতে পারে, সে থেকে থেকে কান্নাকাটি করছে। এই কথাগুলো কিন্তু আসলে কোনো সুনির্দিষ্ট ওষুধকে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। কিন্তু যদি কিনা শোনা যায় যে না, এই ব্যক্তিটা আসলে তার একটা বিশেষ বিষয় আছে, এটা আসলে তার রোগের সাথে সম্পর্কযুক্ত না, কিন্তু এটা তারপরও তার একটা বৈশিষ্ট্য, তার চারিত্রিক একটা বৈশিষ্ট্য। সেটা কি? সে হয়তো একটা উন্মুক্ত জায়গায় বা একটু আশেপাশে লোকজন থাকলে সে প্রস্রাব করতে পারে না, তার প্রস্রাব বাধাপ্রাপ্ত হয়। এইটা তো হওয়ার কথা না। তাহলে এই যে একটা হলো, এটা কিন্তু আপনাকে কিন্তু অন্যান্য সকল মেডিসিন থেকে আলাদা করে দিল। হতেই পারে যে অন্য অন্য মেডিসিন হয়তো বেশি পরিমাণে কাভার করতেছে, বাট এই একটা লক্ষণ কিন্তু সকলগুলোকে কিন্তু ওভাররুল করবে, তাদের পরে কিন্তু এটা আপনার তাদেরকে হটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ একমাত্র একটাই মেডিসিন আছে আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে, যার কিনা এই বৈশিষ্ট্যটি রয়েছে। কি বৈশিষ্ট্য?
সে অপরিচিত লোকজনের উপস্থিতিতে তার প্রস্রাব করতে পারে না। কে সে? ন্যাট্রামিল। আপনি আপনার ব্যক্তি জীবনে এই ধরনের লক্ষণগুলোকে যদি আপনি আলাদা করে রাখেন এবং যদি কখনো কোনো পেশেন্টের সাথে মিলাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সকল পরিশ্রম, মানে অনেক পরিশ্রম করা লাগছে না। ওই একটা লক্ষণের পর ভিত্তি করে আপনি ওষুধ দেবেন, রোগী দেখবেন যে কিভাবে করে সুস্থ হয়। আশা করি আমরা এই জায়গাগুলোকে নিয়ে আমাদের আরো বেশি মানে এখানে স্টাডি করতে হবে, এবং আমরা যত বেশি রুগী দেখবো তখন এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে। তারপরেও আমি একটা সাধারণভাবে আমাদের এই যে মানে ধারণাগুলো, যে কোনটা স্ট্রাইকিং কোনটা আনকমন, এই বিষয়গুলো নিয়ে একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ক্লাসের শেষে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আচ্ছা, এইখানে এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। অ্যাকচুয়ালি এটা ওইভাবে করে ব্যাখ্যা করা কিছু নাই, সেটা হচ্ছে ফুটনোট 109। যে ফুটনোটটা আমরা কোথায় পেয়েছিলাম, যেটা কিনা বলা হচ্ছে এই যে বৈশিষ্ট্য সূচক যে শব্দগুলো স্যার বলেছেন, সেই বৈশিষ্ট্য সূচক শব্দের চিহ্ন এবং সিমটমের পরে স্যার আসলে 109 নম্বর ফুটনোটটা অবতারণা করেছেন। তো এখানে কি বলেছেন, এই যে ডক্টর ভন ভন বনি হোসেন, ওনার যে যে আপনার লেখা যে বই বা রেপার্টরি সেইটা, এবং ডক্টর জে এইচ জি জার ওনার হ্যান্ডবুকে এই ধরনের যে পিকুলিয়ার, আনকমন, সিঙ্গুলার এই লক্ষণগুলো সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে। সেই জন্য স্যার আসলে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং এটা আমাদেরও পড়া উচিত, আমাদের সংগ্রহ করে এই জিনিসটা জানা উচিত, তাহলে আমরা হয়তো এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখন আসি 154 নম্বর অ্যাফোরিজম। 154 নম্বর অ্যাফোরিজমে, হ্যাঁ, 154 নম্বর অ্যাফোরিজমে কি বলা হচ্ছে? 154 নম্বর অ্যাফোরিজমে স্যার যেটা বলছেন যে সর্বাপেক্ষা সদৃশ ঔষধ গোলযোগ ছাড়াই সহজেই আরোগ্য সাধিত হয়, মানে সদৃশ ঔষধ। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আরো কতগুলো বিষয় রয়েছে, যেটা কিনা 154 এবং 155 এই দুইটা অ্যাফোরিজম যদি একত্রে আলোচনা করা যায় বা ব্যাখ্যা করা যায়, তাহলে সব থেকে ভালো হয়। কেন ভালো হয়? 154 মানে শেষ অংশের সাথে আপনার 155 শুরুটা করেছেন, অর্থাৎ 154 যেখানে শেষ করেছেন 155টা সেখান থেকে শুরু করেছেন, ওইটার ব্যাখ্যা ওইখানে দিয়েছেন স্যার। তা আসুন আমরা মানে অ্যাফোরিজমটা পড়ি। অ্যাকচুয়ালি এখানে এখান থেকে আমরা একটা ধারণা পাবো, মানে চিকিৎসার ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তৈরি হয়, অনেকের মধ্যে তৈরি হয়, হয়তো আপনাদের মধ্যেও হয়েছে। সে বিষয়টা কি, যে আমরা যখন একটা ওষুধ প্রয়োগ করি কোন একটা পেশেন্টকে, আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে, যে সব থেকে সাদৃশ্যপূর্ণ ওষুধ প্রয়োগ করার কথা বলা হয়েছে। তো সব থেকে সাদৃশ্যপূর্ণ ঔষধ যদি আমরা প্রয়োগ করতে যাই, আসলে কি আমরা সেটা পাই? আমরা পাই বলতে দেখা যাচ্ছে আপনি কখনো কোনো পেশেন্টকে হয়তো সালফার দিচ্ছেন, তার কি আপনি সমস্ত লক্ষণ পাচ্ছেন সালফারের? ওই পেশেন্ট কি সম্পূর্ণ সালফারকে স্যাটিসফাই করছে? করছে না। দেখবেন অনেক লক্ষণ থাকে সালফারের বাহিরের। তখন প্রশ্ন হয় যে এই লক্ষণগুলো বাহিরের, সেই লক্ষণগুলো মানে তাহলে কি হবে? বা যে লক্ষণগুলো সালফারের আরো ছিল কিন্তু সেটা পেশেন্টের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না, সালফার প্রয়োগের ফলে ঘটনা কি ঘটবে? এই যে প্রশ্ন, এই প্রশ্ন দুটার অবসান ঘটবে আমাদের 154 এবং 155 নম্বর অ্যাফোরিজম। তা আসুন আমরা আগে একটু এটা পড়ি। এখানে স্যার বলছেন, ইফ দ্য এন্টিটাইপ কনস্ট্রাক্টেড ফর্ম। আচ্ছা, এন্টি টাইপের আমি যে অর্থ খুঁজে পেয়েছি, যে মূল আদর্শের অবিকল অনুরূপ মূর্তি। অ্যাকচুয়ালি আমাদের মানে বাংলা অর্থ তো এটা, কিন্তু আমাদের এই ভাব অর্থটা বুঝতে হবে যে আসলে কি বলতে যাচ্ছেন। ইফ, যদি দ্য এন্টিটাইপ কনস্ট্রাক্টেড, মানে এন্টিটাইপ কনস্ট্রাক্ট, এটা তো স্পষ্ট যে মূল আদর্শের অবিকল মানে কি, এটা সাদৃশ্যপূর্ণ কোনো কিছু বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, কনস্ট্রাক্টেড ফ্রম দা লিস্ট, মানে সেটা কি, সেই সাদৃশ্যপূর্ণটা কি, এইগুলো আমরা পরবর্তী যখন বাক্যটা সে পড়তে যাব তখন এই জিনিসগুলো চলে আসবে। সেখানে কি বলছেন, যে কনস্ট্রাক্টেড ফ্রম দা লিস্ট অফ দ্য সিমটমস, অর্থাৎ তালিকা কার লক্ষণগুলির, অফ দ্য মোস্ট সুইটেবল, কোন লক্ষণের তালিকা মোস্ট সুইটেবল, সব থেকে উপযোগী, সুইটেবল মেডিসিন, উপযোগী ওষুধের তালিকা সাথে সাদৃশ্যপূর্ণ। এই যে ইফ দ্য এন্টিটাইপ কনস্ট্রাক্টেড, অর্থাৎ সব থেকে সাদৃশ্যপূর্ণ যদি এটা আমরা প্রস্তুত করা যায়, কোথা হতে, যে সব থেকে উপযুক্ত ঔষধের যে লক্ষণ সেখান থেকে, সেই লক্ষণগুলো কি বলছে, কন্টেইনস, ওই যে লক্ষণটা, ওই যে সব থেকে সাদৃশ্যপূর্ণ ঔষধের লক্ষণ সমূহের সাথে সাদৃশ্যপূর্ণ,
সেটা কি, সে লক্ষণগুলো কন্টেইনস মানে ধারণ করে, ওই লক্ষণগুলো কি ধারণ করে, দোজ ওই সকল peculiar, uncommon, singular and distinguishing symptom, অর্থাৎ যেগুলো কিনা আপনার ওই যে অসাধারণ, আপনার বৈশিষ্ট্যপূর্ণ, একক এবং মানে স্বতন্ত্র যে সিম্পটম গুলো আছে যেগুলো সেটা ধারণ করে, হুইচ আর টু বি মেড, হুইচ আর টু বি মেড মানে কি, মানে যেগুলো আসলে সাক্ষাৎ মেড মানে কি সাক্ষাৎ করা, আসলে সাক্ষাৎ করা তো না, মানে এই যে ওষুধগুলো এগুলো অ্যাকচুয়ালি প্রয়োগ করা হবে উইথ দ্য ডিজিজ টু বি কিওর, যে যে রোগটা তার আরোগ্য করতে হবে তার সেখানে এগুলোকে প্রয়োগ করতে হবে বা এটা ব্যবহার করতে হবে ইন দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সর্বাধিক নম্বর, এন্ড দ্য গ্রেটেস্ট সিমিলারিটি এবং সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। দিস মেডিসিন ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমেডি ফর দ্য ফর দিস মরবিক স্টেট। খেয়াল করুন কথাটা, ফর দিস মরবিক স্টেট, অর্থাৎ আপনি যখন যে পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের এই সূত্রটা অ্যাপ্লাই করবেন তখন কিভাবে, মানে অ্যাকচুয়ালি এখানে কি বলছেন স্যার, বলছেন যে আমাদের এই যে আগের অ্যাফোরিজমে যে আনকমন, সিঙ্গুলার বা পিকুলিয়ার, যে আমরা যে ওষুধগুলোর বৈশিষ্ট্যের কথা মানে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, সেই আলোচিত লক্ষণগুলো আপনি কোন পেশেন্টের ক্ষেত্রে যখন আপনি প্রয়োগ করবেন সেটা কি কি শর্তে প্রয়োগ করতেছেন, যে সর্বোচ্চ সংখ্যক লক্ষণ কভার করছে এবং সব থেকে গ্রেটেস্ট সিমিলারিটি এবং সব থেকে বেশি আপনার সাদৃশ্যপূর্ণ হচ্ছে, সেই ক্ষেত্রে ওই মেডিসিনটা কি হবে, সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমেডি ফর দিস, ওই রোগীর ক্ষেত্রে এটা সব থেকে ওই অসুস্থতাজনিত অবস্থার জন্য ওই ওষুধটা হবে সব থেকে উপযুক্ত ওষুধ। মানে আমাদের আসলে অর্গাননটা এমন ভাবে অনুবাদ করা, এখানে এত বেশি জটিল বাক্য তৈরি করা, একটা সহজ জিনিস আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এটাকে এখানে কিন্তু আরো অনেক সহজভাবে বলা যেতে পারে, কিন্তু যখন আমরা প্রথম দিকে যখন পড়েছি তখন এরকম মনে হয়েছে, হয়তোবা আপনারা যারা স্টাডি করছেন আপনাদের ক্ষেত্রে ওটা মনে হয় যে এত জটিল করে বলার দরকার, কিন্তু আসলে আমি যত বেশি এটা পড়েছি তখন আমার আমার ভিতরে একটা অনুভূতি এসেছে যে না, স্যার আসলে ভুল করেন। কেন ভুল করেননি, আইনের অনেক ফাঁক ফোকর থাকে, এটা হচ্ছে একটা সংবিধান, একটা আইন, কোনো ফাঁক ফোকর রেখে যান, অর্থাৎ আইনে যদি বলা হয় যে আপনি এটা করবেন না তার মানে কি আমার করা থেকে বিরত থাকতে হবে, কিন্তু পাশাপাশি তো এটাও উল্টোটাও তো হতে পারে যে আমাকে তো নিষেধ করা হয়নি করতে, করবেন না বলেছে, তার মানে আমাকে এটা করা নিষেধ এভাবে তো উল্লেখ নাই। এই যে ফাঁক ফোকর গুলো থাকে সেই জায়গাগুলো আসলে রাখেননি, যে কারণে একটা ভাব অর্থ বোঝাতে গিয়ে স্যার মানে দেখা যাচ্ছে প্রিভিয়াস কথাগুলোকে এমন ভাবে এখানে সংযোগ করেছেন, বাক্যটা অনেক জটিল হয়েছে, কিন্তু যখন আপনি এটা বুঝে ফেলবেন তখন আপনার ভিতরে এমন একটা ভালো লাগা বোধ কাজ করবে যে না, স্যার কত যথার্থ ভাবে এটা চিন্তা করেছেন, মানে সেই সময় চিন্তা করেছেন এত দূর এসে যে মানুষ এটাকে যেন বিতর্কিত করতে না পারে, মানে প্রত্যেকটা অ্যাফোরিজম স্বতন্ত্র, প্রত্যেকটা অ্যাফোরিজম সুনির্দিষ্ট, প্রত্যেকটা অ্যাফোরিজমকে খণ্ডন করার কোনো সুযোগ নেই, কারণ এখানে উনি অপূর্ণভাবে এখানে উপস্থাপন করেননি, যে জন্য এখানে এই কথাগুলোকে শুনতে মনে হচ্ছে এটা এই মাত্র তো 153 নম্বর অ্যাফোরিজমে পড়ে আসলাম, আবার এখানে কেন। এখানে দেখেন নতুন সংযোগ যে অংশটুকু রয়েছে, বলছে গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ কিসের, ওই মেডিসিনের এবং রোগের যে সাদৃশ্যতা রয়েছে তার গ্রেটেস্ট নাম্বার সর্বোচ্চ সংখ্যক এবং সব থেকে সিমিলারিটি। এখন তো হতে পারে এটা একটা প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসাটা স্বাভাবিক, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অনেক লক্ষণ না নিয়ে থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসূচক লক্ষণ একটা দুটো নিলেই হয়, তাহলে এখানে আবার অধিক সংখ্যকের কথা কেন বলা হচ্ছে, অধিক সিমিলারিটির কথা বলা হচ্ছে কেন, অধিক সংখ্যক বলতে আপনাকে এলোপাথারি সিমটমের কথা বলা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে ওই বৈশিষ্ট্য সূচক অধিক সংখ্যক আপনার সিমটমের কথা। আপনাকে গ্রেটেস্ট সিমিলারিটি বলতে বোঝানো হচ্ছে বৈশিষ্ট্য সূচক যে তার যে ওই যে পিকুলিয়ার আনকমন যে সিমটম গুলো রয়েছে, ওই সিমটম গুলোর মধ্যে সব থেকে সদৃশ্যপূর্ণ যে ওষুধটা সেটাকে বোঝানো হচ্ছে। আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি বলছেন, for this morbification this disease that disease রোগটি if it be not on the very long standing, অর্থাৎ এটা যদি খুব বেশি দীর্ঘদিনের পুরাতন না হয়, will generally be removed, মানে এটা খুব সাধারণত দূর দূর হয়ে যায় বা দূর হবে, and extinguished এবং এটা নির্বাপিত হয়ে যাবে বা ধ্বংসপ্রাপ্ত হবে by the first dose, প্রথম ডোজেই অফ ইট, এবং এই ওষুধের প্রথম ডোজে এটা সাধারণত চলে যাবে কখন, যদি কিনা এটা মানে খুব বেশি পুরাতন রোগ না হয়,
উইদাউট এনি কনসিডারেবল ডিস্টারবেন্স, এবং কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া। অর্থাৎ একটা ওষুধ প্রয়োগের পরে তার যে বিশৃঙ্খলা, সেই কি বলা হয়েছে, আমাদের সেই প্রথমে ফিরে যেতে হবে অর্গাননের সম্ভবত 4 নম্বর অ্যাফোরিজমে বলা হয়েছে যে আদর্শ আরোগ্য কিভাবে হয়। সেখানে স্যার বলেছেন দ্রুত, মানে সত্তর, স্থায়ীভাবে, সত্তর স্থায়ীভাবে, কোনো রকম কষ্ট না দিয়ে, এবং আপনার কি যেন আর একটা পয়েন্ট ছিল, মোট 4টা শর্ত ছিল। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে যে কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া, অর্থাৎ একটা রোগকে আপনি ছাড়তে যেয়ে আরেকটা রোগ তৈরি করে ফেললেন বা একটা সাইড ইফেক্ট দেখা গেল, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু আদর্শ আরোগ্যের মধ্যে পড়ে না। তাহলে এখানে কিন্তু স্যার আবার ওইটিকেই বলছেন যে এটা সাধারণত যদি পুরাতন রোগ না হয়, তরুণ রোগ হয়, সেক্ষেত্রে আপনার একটা ডোজে, প্রথম ডোজে সাধারণত চলে যেতে থাকে। যদি না এবং সেটা কিভাবে যায় সেটা উনি এখানে ব্যাখ্যা করছেন যে উইদাউট এনি কনসিডারেবল, মানে কনসিডারেবল মানে কি, বিবেচনার যোগ্য ডিস্টারবেন্স, কোন রকম বিশৃঙ্খলা, ডিস্টারবেন্স মানে বিশৃঙ্খলা হতে পারে, কোনো বিরক্তি হতে পারে, রোগীর অন্য কোনো কষ্টের উদ্বেগ না হয়ে সেটা খুব সহজেই আপনার মানে ওইরকম বিবেচনাযোগ্য কোনো কষ্টের সম্মুখীন না হয়ে সেটা সাধারণত নির্বাপিত হয় বা দূরীভূত হয়। যাই হোক, মূল কথাটা হচ্ছে যে 154 নম্বর অ্যাফোরিজমে এসে আমরা আরো একটু দৃঢ়ভাবে এটা বুঝলাম যে আমাদের যে পিকুলিয়ার আনকমন সিমটমের কথা বলা হচ্ছে, সেই সিমটম গুলো কি হতে হবে, সর্বাধিক পরিমাণে আমাদের যে মেডিসিনে কভার করবে সেটা নিতে হবে, এবং সর্বোচ্চটা সাদৃশ্যপূর্ণ হতে হবে। সেরকম হলে আমরা যদি পুরাতন ব্যাধি না হয়, তাহলে প্রথম ডোজে এটা নির্বাপিত হবে। আসুন 155 নম্বর অ্যাফোরিজমটা আমরা একটু দেখি। 155 নম্বর অ্যাফোরিজমটা আমি আগেই বলেছি 154 পরবর্তী অংশ, এবং 154 যে লাস্ট যে শব্দটা বলা হয়েছে, যে বাক্যটা বলা হয়েছে, সেটারই ব্যাখ্যা এখানে রয়েছে। সেটা কি, বিশেষ গোলযোগ ব্যতীত রোগ নির্মূলের কারণ ক্ষুদ্র মাত্রা। অর্থাৎ আহ এখানে আগে আমি ব্যাখ্যাটা দিয়ে নিই, পরে আমরা পড়লে ব্যাখ্যার সাথে মিলালেই বুঝতে পারবো। যে প্রশ্নটা আমি এই 54 নম্বর অ্যাফোরিজম পড়তে গিয়ে প্রথমেই করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ধরুন সালফারের উদাহরণটা আমি দিয়েছিলাম যে একটা পেশেন্টকে আমরা সালফার প্রয়োগ করছি। সেই ক্ষেত্রে ওই পেশেন্টের যে যে লক্ষণগুলো প্রকাশিত হয়েছে বা যে লক্ষণগুলো আপনি পেয়েছেন, তার সবগুলো কি সালফারের ভিতরে কভার করে? দেখবেন অনেক লক্ষণ কভার করে না, এটা যেমন একটা দিক। অনুরূপ ভাবে সালফারের যা যা লক্ষণ আছে তার সবগুলো কি ওই রোগীর মধ্যে আছে? নেই। তাহলে সালফার কাজ করবে কোথায়? সে যে লক্ষণগুলো উৎপাদন করতে পারে, তারপরে তো সে কাজ করবে। এখন এই পেশেন্টের মধ্যে সালফারের তো এই লক্ষণটা নেই। যেমন ধরুন, কোন একটা পেশেন্ট আপনার কাছে এসেছেন, উনি কি, ওনার প্রচন্ড হাতে পায়ে জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা, জ্বালা যন্ত্রণা করে হাতে পায়ে, এটা তো আরো অনেক মেডিসিন আছে, আপনি সালফার কেন দিবেন? এইবার দেখুন, আপনি আজকের আলোচনা করা যে পিকুলিয়ার, আনকমন বা যে সিমটম গুলো রয়েছে, সেই জিনিসগুলোর সাথে একটু মিলায়, বৈশিষ্ট্য সূচক যে সিমটম গুলোর কথা বলা হচ্ছে, এই পেশেন্টের সালফারের আপনি তখন এটা বুঝবেন যখন আপনি দেখলেন যে পেশেন্টটা আসলে গরম কাতর, পেশেন্টের অত্যন্ত পিপাসা। আচ্ছা, এগুলো কিন্তু যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি দেখলেন যে পেশেন্ট বলছে যে সে গোসল করতে তার অত ভালো লাগে না, গোসল করতে তার ভালো লাগে না। এটা কি একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ সালফার? আরো আছে, কি আছে, যে সে তার ব্রাশ করতেও ইচ্ছা করে না, তার জিনিসপত্র ছড়ানো এলোমেলো থাকে, সে একটু নোংরা প্রকৃতির। তাহলে এই জিনিসগুলো কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু আপনি দেখলেন এইগুলো মিলে আপনি সিদ্ধান্ত নিলেন যে ধরুন আপনি তাকে সালফার প্রয়োগ করবেন। কারণ কি, সালফারে হাতে পায়ের তালু, প্রচন্ড রকম জ্বালা যন্ত্রণা, এই লক্ষণটি সালফারে প্রকাশ পায়, কিন্তু তার শরীরে তো কোনো স্ক্যাবিস নেই, ঘা পাশরা নেই। তাহলে আপনি কেন দিবেন? এখানে প্রশ্ন দুইটা হতে পারে। সালফারকে সে সম্পূর্ণ কাভার করলো না, আবার কি সালফার তো ওই পাতলা বা স্ক্যাবিস তৈরি করার ক্ষমতা রাখে। তাহলে সালফার প্রয়োগ করলে শরীরে যত স্ক্যাবিস নাই, তাহলে কি স্ক্যাবিস তৈরি হবে? তার ভিতর কি ঘা পাশরা তৈরি হবে? এই প্রশ্ন কিন্তু আসতে পারে, আসাটাই স্বাভাবিক, যদি না আসে এটা অস্বাভাবিক। আসেন আমরা এই প্রশ্ন দুটোর অ্যান্সারটা নিয়ে আমরা এটা পাঠ করি, তাহলে আমাদের আজকের আলোচনাটা মনে হয় পরিপূর্ণ হবে। এখন সালফারকে আপনি কেন প্রয়োগ করবেন? যদিও সালফারের সব লক্ষণ এখানে আসছে না, মানে সালফারের যত লক্ষণ আছে সব এই রোগী দিচ্ছে না, তাহলে আপনি সালফার কেন দিবেন? কারণ দেখলেন এই যে হাতে পায়ে জ্বালা, তার মন কষ্ট, এটা তো আমাদের মেডোরিন নামে আছে, আমাদের ফসফরাস তো সম্পূর্ণরূপে জ্বালা যন্ত্রণা ভরা, আমাদের আর্সেনিকে জ্বালা যন্ত্রণা আছে। তাহলে এখান থেকে সালফারে কেন আসলাম? বৈশিষ্ট্য সূচক বৈশিষ্ট্য কি, সে গোসল করতে চায় না, সে নোংরা থাকতে তার অসুবিধা হয় না, তার কি হলো, তার দেখা যাচ্ছে যে সে গরম কাতর,
তারপরে প্রচুর পিপাসা, এগুলো কি সবই সালফারের বৈশিষ্ট্যপূর্ণ, এগুলো কি অন্য মেডিসিনে আছে। তারপর আপনি সালফারকে কেন নির্বাচন করছেন, কারণ আপনি আরো জানতে পারলেন বা আপনি লক্ষ্য করলেন যে লোকটা যদিও শ্যামলা, তার ঠোঁট টকটকে লাল। আমরা জানি সালফারের অরিফিস গুলো অর্থাৎ শরীরের যে দ্বার গুলো বাইরের সাথে সংযুক্ত সে জায়গাগুলো রক্তিম হয়ে থাকে। তাহলে আপনি কিন্তু আরো নিশ্চিত হলেন যে এটা সালফারের। তখন আপনি কিন্তু সালফারের দিকে ধাবিত হতে পারেন, কারণ কি লক্ষণ সমষ্টি তার বৈশিষ্ট্যপূর্ণ সবকিছু তার ক্যারেক্টারিস্টিক সালফারকে নির্দেশ করতেছে। এই জন্য এই হাতে পায়ে জ্বালা অন্য মেডিসিনে থাকা সত্ত্বেও আপনি সালফারকে এক্ষেত্রে নির্বাচন করতে পারেন। এবার আসে দ্বিতীয় প্রশ্ন, যেহেতু তার শরীরে ঘা পাসড়া নেই, তাহলে এই সালফার দিলে এখন কি ঘা পাসড়া তৈরি হবে? না, হবে না। কেন হবে না সেইটার ব্যাখ্যা 155 নম্বর অ্যাফোরিজমে স্যার দিয়েছেন, এবং এই জন্য স্যার এই লাস্ট লাইনটা এখানে প্রথমেই বলছেন। আসলে আমরা পড়ি, তাহলে আমাদের কাছে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলছেন আই সে উইদাউট এনি কনসিডারেবল ডিস্টারবেন্স, আমি বলেছি, কি বলেছি, কোন রকম বিশৃঙ্খলা ছাড়া, বিবেচনাযোগ্য বিশৃঙ্খলা ছাড়া আরোগ্য হবে। এই কথাটা উনি আগের লাইনে দেখুন বলেছে 154, এই যে উইদাউট এনি কনসিডারেবল ডিস্টারবেন্স, লাস্ট লাইন। এখন উনি বলছেন আমি এটা বলেছি, ওকে ফাইন, ফর ইন দিস এমপ্লয়মেন্ট, এই প্রয়োগের ক্ষেত্রে, অফ দিস মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমিওপ্যাথিক রেমেডি, সব থেকে উপযুক্ত সাদৃশ্যপূর্ণ ঔষধ, it is only the symptoms of the medicine that correspond to the symptoms of the disease, যেটা কিনা মানে ওই ওষুধের লক্ষণ, only the symptom of the medicine that correspond, only the symptom of the medicine, অর্থাৎ ওই যে সেটা শুধুমাত্র ওই ওষুধের ওই লক্ষণগুলো, that correspond, যেটা কিনা আপনার সাদৃশ্যপূর্ণ কিসের সাথে, টু দ্য সিমটম অফ দ্য ডিজিজ, রোগের সাথে সাদৃশ্যপূর্ণ, দ্যাট আর কল্ড ইনটু প্লে। এই যে কল্ড ইনটু প্লে মানে কি, প্লে মানে তো খেলা কেন না, অ্যাকচুয়ালি সক্রিয় হওয়া। স্যার এই লাইনটাতে যে মেসেজটা দিচ্ছেন যে রোগীর বা ন্যাচারাল ডিজিজের যে লক্ষণের সাথে এই আপনার ওষুধের যে লক্ষণগুলো মিল আছে, শুধুমাত্র সেই অংশটুকুতেই সক্রিয় হবে। অর্থাৎ আমি যে এক্সাম্পলটা দিলাম, ধরুন হাতের তলো এবং পায়ের তলোর কথা বললাম জ্বালা করে, তাহলে এই যে আমাদের মানে কি বলি এটাকে, শরীরের অংশটা, এই অংশটাই যেহেতু এটা মানে তার এইখানে এসে সে সক্রিয় হবে, এইখানে এটার সাথে যেহেতু তার সাদৃশ্যতা রয়েছে, এই জন্য সে এখানে এসে সদৃশ্য হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন হবে, সে শুধু এখানে কেন, অন্য জায়গায় হবে না কেন? আমরা যখন পুরোটা পড়বো তখন ক্লিয়ার হবে। দ্য ফর্মার অকুপাইং দ্য প্লেস অফ দ্য লেটার ইন দ্য অর্গানিজম, অর্থাৎ আগের লক্ষণটা ওইখানে আপনার এই প্রবর্তনটা যে মানে নতুনটা যে এটা কিন্তু ওই জায়গাটা রিপ্লেস হবে বা এটা আপনার জায়গাটা দখল করবে। আমার তো আগে থেকে হাতের তলা পায়ের তলা জাল রয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের সালফারেরও ঘটনা তাই, ও হাতের তলা পায়ের তলা তৈরি করে। তাহলে এই এই ইন দ্য অর্গানিজম মানে এই রোগের ক্ষেত্রে সেটা হবে, দ্যাট ইজ মানে কি, ইন দ্য সেন্স অফ দ্য লাইফ প্রিন্সিপাল, অর্থাৎ জীবন মানে লাইফ প্রিন্সিপাল মানে এখানে ভাইটাল ফোর্স হতে পারে, জীবনী শক্তির ক্ষেত্রে দা and thereby inhaliating them by overpowering them, অর্থাৎ তাদের থেকে উচ্চতর শক্তিকৃত হওয়ায় এটা ওই জায়গাটা দখল করবে। বাট আদার সিমটম, কিন্তু অন্যান্য সিমটম অফ দ্য হোমিওপ্যাথিক মেডিসিন, এই হোমিওপ্যাথি ওষুধের আরো তো অন্যান্য সিমটম আছে, হুইচ আর অফেন ভেরি নিউমেরাস, অর্থাৎ যেগুলো অনেক অধিক সংখ্যক সাধারণত হয়ে থাকে, বিং ইন নো ওয়ে অ্যাপ্লিকেবল টু দ্য কেস অফ ডিজিজ, মানে এগুলো কোনো ওয়ে নেই, ইন নো ওয়ে কোনো ওয়ে নেই, কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, কিসের জন্য অ্যাপ্লিকেবল মানে এটা প্রয়োগ হওয়ার জন্য, টু দ্য কেস অফ দ্য ডিজিজ, এই রোগের ক্ষেত্রে এটা প্রয়োগ হওয়ার কোনো রাস্তা নেই, ইন দ্য কোশ্চেন মানে এই এই ক্ষেত্রে আর কি, আর নট কল্ড ইনটু প্লে, এবং এগুলো ওই ক্ষেত্রে সক্রিয় হবে না। অর্থাৎ যে অর্গানগুলোতে যেমন এই যে এই প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু যে স্ক্যাবিস কেন তৈরি হবে না সেটার উত্তরটা কিন্তু এখানে আসছে, যে কারণ স্ক্যাবিস তার শরীরে নাই, এই জন্য ওটাতে তৈরি করবে এই এই অবস্থায় তা কিন্তু নয়। তাহলে এখন প্রশ্ন আর একটা তৈরি হয়, সেটা কি, তাহলে সালফার প্রুভিং এর সময় কেন স্ক্যাবিস তৈরি হলো বা করলো, এইটা কিন্তু একটা প্রশ্ন তৈরি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে অসুস্থ রোগীর পরে বা আপনার কাছে যখন কোনো ডিজিজ স্টেটে, মরবিক স্টেটে কোনো পেশেন্ট রয়েছে,
তার শরীরে কিন্তু আসলে যে সমস্ত জায়গাগুলো আক্রান্ত শুধুমাত্র সেখানে এই ওষুধটা সক্রিয় হবে, ক্রিয়াটা দেখাবে, অন্য জায়গায় দেখাবে না। কিন্তু আপনি যদি কোনো সুস্থ শরীরে প্রয়োগ করেন তাহলে কিন্তু তার যাবতীয় লক্ষণ প্রকাশ পাবে, সেক্ষেত্রে স্ক্যাবিসও কিন্তু তৈরি হবে। পার্থক্যটা এইখানে আমার মনে হয় আপনারা মানে আমি নিজেই প্রশ্ন অবতারণা করছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, দ্য পেশেন্ট, রোগী গ্রোয়িং আওয়ারলি বেটার, মানে প্রত্যেক ঘন্টায় সে কিন্তু আরো বেশি সুস্থতা বোধ করছে, মানে ওষুধ দেওয়ার পরে ফিল অলমোস্ট নাথিং অফ দেম এট অল, এবং সেইগুলোর কোনো কিছু সে অনুভব করছে না, বিকজ দ্য এক্সেসিভলি মাইনর ডোজ requisite for homeopathic use is much too weak to produce the other symptom। এবং এই এই লাইনটার মধ্য দিয়ে স্যার ওই প্রশ্নেরও উত্তর দিয়ে দিলেন যে কেন একটা রোগীর শরীরে যে জিনিসের লক্ষণটা নাই, সালফারের আপনার হাঁপাসরা তৈরি করে কিন্তু সালফার দেওয়ার পরে শুধু হাত পা জ্বালায় কাজ করতেছে, যন্ত্রণায় কাজ করতেছে, তার ভিতরে শরীরে স্ক্যাবিস তৈরি হচ্ছে না, কেন হচ্ছে না সেইটার ব্যাখ্যাটা এখানে দিচ্ছেন। কি বলছেন যে বিকজ, কারণ এক্সেসিভলি মানে অতিরিক্ত মাত্রায়, মাইনর ডোজ মানে খুবই ক্ষুদ্র মাত্রা বোঝাচ্ছে এখানে মাইনর ডোজ, ফর হোমিওপ্যাথিক ইউজ অর্থাৎ সাদৃশ্যপূর্ণতার জন্য, ব্যবহারের জন্য এটা কি ইজ মাস টু উইক, এটা খুবই দুর্বল, কেন টু প্রডিউস উৎপাদন করতে দ্য আদার সিমটম অন্য লক্ষণ অফ দ্য মেডিসিন ওই ওষুধে, দ্যাট আর নট হোমিওপ্যাথিক টু দ্য কে দ্যাট আর নট হোমিওপ্যাথিক টু দ্য কেস, যেগুলো কিনা এই এই কেসের ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক কেসের সাদৃশ্যপূর্ণ না, যেটা কিনা এর সাথে সাদৃশ্যপূর্ণ। কেন বলছে কথাটা আর নট হোমিওপ্যাথিক? কারণ ওর যে অন্যান্য লক্ষণগুলো রয়েছে সেটা তো এর সাথে সাদৃশ্যপূর্ণ না, এটাই বোঝাতে যাচ্ছে। আচ্ছা, ইন দোজ পার্ট অফ দ্য বডি, ওই সমস্ত অংশগুলো শরীরের দ্যাট আর ফ্রি ফ্রম ডিজিজ, যেগুলো কিনা রোগ থেকে মুক্ত, অ্যান্ড কনসিকুয়েন্টলি এবং ফলস্বরূপ ক্যান অ্যালো অনলি দ্য হোমিওপ্যাথিক সিমটম টু অ্যাক্ট অন দ্য পার্ট অফ দ্য অর্গানিজম দ্যাট আর অলরেডি মোস্টলি ইরিটেটেড and excited by the similar symptom of the disease। অর্থাৎ বলছে ওই সমস্ত শরীরের ওই সমস্ত অংশগুলো যেগুলো ফ্রি রোগ থেকে, এবং এর ফলস্বরূপ কি বলা হচ্ছে যে সেগুলো বলা হচ্ছে যে only the homeopathic symptom act of the part of the organism that are already এবং শুধুমাত্র ওই সমস্ত ক্ষেত্রে এটা প্রয়োগ হবে যে ক্ষেত্রে বলা হচ্ছে এই যে অলরেডি মানে মোস্ট ইরিটেড, যে ওই জায়গাগুলোতে এটা কাজ করবে যেগুলো কিন্তু অলরেডি ইরিটেড, মানে ইরিটেট মানে আক্রান্ত বা বিরক্তিত হওয়া বা এক্সাইটেড বা উত্তেজিত হয়ে আছে, কিসের দ্বারা? বাই দ্য সিমিলার সিমটম অফ দ্য ডিজিজ, অর্থাৎ রোগের যে প্রাকৃতিক রোগের রোগীটা আক্রান্ত ছিল তার দ্বারা অলরেডি যে সমস্ত অর্গান গুলো আক্রান্ত হয়ে আছে সেখানে গিয়ে কাজ করবে। ইন অর্ডার দ্যাট দ্য সিক লাইফ প্রিন্সিপাল মে রিয়াক্ট অনলি টু দ্য সিমিলার, যেহেতু কি বলছে দেখেন ওই লাইনটা কিন্তু এখানে আরো সুন্দর করে বলে দিচ্ছেন, দ্য সিক লাইফ প্রিন্সিপাল অর্থাৎ অসুস্থ জীবনী শক্তি মে রিয়াক্ট শুধুমাত্র প্রতিক্রিয়া দেখাতে পারে অনলি টু দ্য সিমিলার শুধুমাত্র সাদৃশ্যপূর্ণ বাট স্ট্রঙ্গার মেডিসিনাল ডিজিজ, এবং যদিও এটা সাদৃশ্যপূর্ণ কিন্তু এটা মানে সব এটা অপেক্ষাকৃত প্রাকৃতিক রোগের অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থায়, হোয়ার বাই দ্য অরিজিনাল ম্যালাডি ইজ এক্সটিংগুইশ, এবং যার দ্বারা এই মূল প্রাকৃতিক যে রোগটা সেটা আসলে নির্বাপিত হবে বা নির্মূল ভাবে আরোগ্য হয়। মূল কথাটা হচ্ছে এখানে যে আমাদের শরীরে যখন কোনো ওষুধ প্রয়োগ করা হবে, মানে মূল যে সারাংশটা যদি আমরা টানি তাহলে বিষয়টা হচ্ছে এমন যে আমরা যখন কোনো ওষুধ প্রয়োগ করব তখন সেই ওষুধটা কোন কোন জায়গায় ক্রিয়াশীল হবে, যেহেতু আমরা আমরা ধরে নিচ্ছি এর ক্ষেত্রে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমরা যে রোগীতে ওষুধটা প্রয়োগ করতে চলেছি সেই রোগীর যা যা বৈশিষ্ট্য আছে, যা যা বৈশিষ্ট্য রয়েছে মানে লক্ষণ পাওয়া যাচ্ছে সেই লক্ষণের সাথে সব থেকে সাদৃশ্যপূর্ণ যে মেডিসিন আমরা নির্বাচন করেছি এটা যথাযথ নির্বাচন হয়েছে। এখন এই নির্বাচিত ওষুধটা শুধুমাত্র ওই সমস্ত অর্গান গুলোতে কাজ করবে বা ওই সমস্ত অর্গান গুলোতে লক্ষণ বা শক্তি ক্রিয়া তার প্রকাশ পাবে যে সমস্ত অর্গান গুলোতে আক্রান্ত, এর বাইরে সে অন্য জায়গায় করবে না, কারণ এইগুলো এতটাই মানে সূক্ষ্ম, এবং যে এটা অসুস্থ শরীরের যে পার্টটা অসুস্থ না সেখানে এটা তো কোনো লক্ষণ প্রডিউস করার জন্য মানে পর্যাপ্ত শক্তিশালী না, পর্যাপ্ত শক্তি এটাতে থাকে না। তো এইটাই, এবং পাশাপাশি কি হয় পর্যাপ্ত শক্তি সুস্থ অঞ্চলে শরীরের অন্যান্য সুস্থ অর্গানে সে লক্ষণ প্রকাশ করার শক্তি তার থাকে না ঠিকই, কিন্তু এত দুর্বল হওয়া সত্ত্বেও সে আবার প্রাকৃতিক রোগের থেকে কিন্তু শক্তিশালী, এটাও কিন্তু সারবার এখানে বলে যাচ্ছে। যাই হোক, এটা ছিল আমাদের
মূল আলোচনা আজকের 155 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আমাদের আলোচনা। যদি আমার আলোচনাতে কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু অস্পষ্টতা থাকে, তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করুন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা এতক্ষণ আমার সাথে থাকলেন, এতটা সময় দিলেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এখন প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সকলকে। রেকর্ডিং অফ করবো? হ্যাঁ, অফ করেন। কেউ তো নাই মনে হয়, আছে? আছেন তো? সারা শব্দ দিচ্ছে না কেউ। আচ্ছা, আপনারা লিভ নিয়েন না, যারা আছেন কেউ